প্রিয় দর্শক, আমরা আজকে পেয়ে গেছি আমাদের ফরাক্কা এলাকারই একজন রাজনীতিবিদকে, যিনি সিপিআইএম এর জেলা কমিটির সদস্য এবং আমাদের এখানে দক্ষিণ এরিয়া কমিটি আছে, সেই কমিটির সম্পাদক রয়েছেন, যার নাম হচ্ছে মুজফ্ফর হোসেন। তিনি আমাদের জানালেন এবং জনসাধারণের কাছে বার্তা দিলেন যে এই যে বন্ড, ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলি, বিশেষ করে আমাদের রাজ্যে তৃণমূল দল এবং কেন্দ্র সরকারের বিজেপি দল, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির কাছ থেকে চাঁদা হিসাবে সংগ্রহ করেছেন। একই সঙ্গে তিনি বললেন যে আমাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতি কিন্তু কারো কোনো লক্ষ্য নেই। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণই হচ্ছে যে হাম তুমকো চাঁদা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে, এই পলিসি নিয়ে সরকার চলার কারণে আমাদের দেশের বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে। এটা তিনি আমাদের কাছে ব্যক্ত করলেন। একই সঙ্গে তিনি জনসাধারণের কাছে আবেদন জানালেন যে এবার ইলেকশনে সেই সমস্ত প্রার্থীকেই আমাদের ভোটদান করা উচিত যাদের মধ্যে কোনো দুর্নীতি নেই, যারা সুন্দর চরিত্রবান, যাদের চরিত্র ভালো এবং যারা সত্যিকারের কথা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কথা বলে, মানুষের সাথে সবসময় থাকে, তাদেরকেই ভোটদান করা উচিত বলে তিনি ব্যক্ত করলেন। আর এ ঘটনা আমরা সংবাদ মাধ্যম হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি যে প্রকৃত সত্য ঘটনা, প্রকৃত সত্য এবং নির্ভেজাল সংবাদ কারা পরিবেশন করছে এবং নির্বাচন নিয়ে এবং আমাদের জনসাধারণকে বোকা বানানোর জন্য যেভাবে আমাদের দেশে, সে যে কোনো রাজনৈতিক দলই হোক, আমি কোনো রাজনৈতিক দলকে ছোট করছি না বা অসম্মান করছি না, আপনারা আপনাদের বিচারধারা, আপনাদের চিন্তাধারা আপনারা নিজেরাই চেঞ্জ করবেন, আপনারা নিজেরাই ঠিক করবেন যে আপনারা কাকে নির্বাচিত করবেন। আপনাদের সাথে রয়েছি আমি সুভাষ, ভাবধারা চ্যানেলে আপনারা দেখতে থাকুন। আপনার ভাবধারা, আপনার এলাকার ভাবধারা, আপনার দেশের ভাবধারা, সকলের ভাবধারা নিয়ে আমরা সংবাদ পরিবেশন করছি। দেখতে থাকুন। নির্বাচন নিয়ে, এই নির্বাচন নিয়ে জনসাধারণকে বোকা বানানোর জন্য আমাদের দেশের রাজনীতির বিভিন্ন দলেরা কিভাবে আপনাকে বোকা বানাচ্ছে এবং নির্বাচন নিয়ে আপনাদের সাথে, আমাদের সাথে, প্রত্যেকের সাথে কিভাবে ছেলে খেলা করছে। আপনারা দেখতে থাকুন ভাবধারা, আপনাদের সাথে আমি সুভাষ। ধন্যবাদ, নমস্কার। এমনি একটা জনসাধারণ ব্যাংকের কাছে ঋণ খেলাপি হলে বা কোনো ঋণীগ্রাহী সংস্থার কাছে ঋণ খেলাপি হলে তার সম্পত্তি থেকে শুরু করে যাবতীয় জিনিস যেমন করে পারে ওরা আদায় করার জন্য তাকে নানান রকমভাবে মানে বিপর্যস্ত করে দেয় মানুষকে, সাধারণ মানুষকে। কিন্তু সরকার যখন ঋণ খেলাপি হয়ে একের পর এক ঋণ নিচ্ছে, এই ঋণ খেলাপি সরকারের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? কথা হচ্ছে সরকার, দুই সরকার তো কাটমানির সরকারই আমরা বলবো। এই কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কাটমানির সরকার বলবো যে ওরা কোম্পানির কাছ থেকে ঋণ, কোম্পানির কাছ থেকে চাঁদা নিচ্ছে আর কোম্পানিকে বলছে তুমি মুঝে চাঁদা দো, मैं तुम्हें धंधा दूंगा। এবার ওই যে ঋণগুলো নিয়েছে তারা আবার যখন ব্যবসাতে লস আসছে ওদের, তখন আবার হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করা হচ্ছে। আর আপনি গরিব মানুষ যখন ঋণ নিব, ব্যাংক থেকে মাসে মাসে চলে আসবে, না হলে তো আপনার বাড়ি নিয়ে নেবে, জমি জায়গায় যা আছে সব দিতে হবে, বাধ্য করবে আপনার। তাহলে কি ঠিক এই কারণেই এসবিআই বন্ড মানে সুপ্রিম কোর্টের আদেশকে কোথাও লুকানোর জন্য কি তাহলে দিতে চাইছিল না? অবশ্যই অবশ্যই, সুপ্রিম কোর্ট তো বলেছিল ইয়েতে বন্ড এইটা দিতে হবে, তথ্য দিতে হবে, 5 মাস সময় দিতে হবে। আবার যখন করা হলো সুপ্রিম কোর্ট, তখন বলছে যে না, সুপ্রিম কোর্ট বলে কালকে 5টার মধ্যে দিতে হবে। ঠিক 5টা আগে দিয়েছে। আবার অনেক তথ্য গোপন আছে, আমরা যা শুনছি, খবরে যা দেখছি, আরও প্রায় 4,000 কোটি টাকার হিসাব নেই, তথ্য নেই। তাহলে আরও গভীরে ঢুকলে আরও দেখবেন গোটা দেশকে লুট করার জন্য বসে আছে একটা সংস্থা, আর বিজেপি কোম্পানি, এদিকে তৃণমূল কোম্পানি। এই পরিস্থিতি থেকে আমাদের দেশ কিভাবে বেরোতে পারে বলে আপনার ধারণা? সাধারণ মানুষকে যদি ওই রকমভাবে সজাগ করা যায়, তাহলে সাধারণ মানুষ বুঝলেই এই সরকার থাকবে না এবং মানুষ ভোট দিতে পায় না। পশ্চিমবাংলাতে দেখেন ভোট দিতে পায় না। ভোট যদি দিতে পায়, মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে পায়, তৃণমূলের সরকার থাকবে না। আর মানুষ যদি শিক্ষিত হয় তো বিজেপি গল্পই থাকবে না, দেশে থাকবে না গল্প। কর্ণাটকে নির্বাচন হলো, 70% হিন্দু, কী করলো? বিদায় দিয়ে দিল। মানুষ বুঝেছে যে না, ঘন্টা বাজিয়ে কিছু হবে না, ধর্ম জায়গায় থাক, আর ধর্মকে নিয়ে কেউ ব্যবসা করবে এইটা আমরা মানবো না। সে উচিত শিক্ষা দিয়েছে, তো ওই রকমই উচিত শিক্ষা গোটা ভারতবর্ষে দেওয়ার জন্য মানুষ ঠিক প্রস্তুতি নেবে। আর আমরা বামপন্থীরা সব সময় রাস্তাতে আছি, মানুষের অধিকারের প্রশ্নে বলুন, আর আমরাই জেল জরিমানা আমাদেরই হয়, আমাদের নেতৃত্বের উপর আক্রমণ হয়, এই হচ্ছে। আর তার বিরুদ্ধে লড়াই আমরা করছি। আমাদের এখন প্রার্থী দিয়েছি, দেখে নেন প্রার্থী,
অন্য প্রার্থী দেখেন চোর গুন্ডা মোস্তান, আর আমাদের প্রার্থী দেখেন একেবারে মানুষের থাকা, মানুষের জন্য লড়াই আন্দোলন করা, এরকম নেতৃত্ব, কম বয়সের, শিক্ষিত, এদেরকে আমরা প্রার্থী করেছি যারা পার্লামেন্টে গিয়ে গরিব মানুষের কথা বলতে পারবে, অধিকার ছিনিয়ে আনতে পারবে। আপনার একটু পরিচয়টা বলবেন? আমি মুজাফফর হোসেন, সিপিআইএমের জেলা কমিটির সদস্য। সম্প্রতি কয়েকদিন আগে ইলেকশন কমিশন ভারতের নির্বাচন ঘোষণা করে দিয়েছে। মোট 7টি দফায় নির্বাচন হবে। আমরা জনসাধারণ প্রত্যেকেই আমরা চিন্তা ভাবনা করি, প্রার্থী বাছাই করি, তাদেরকে ভোট দিই। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কি মনে করেন আপনার ভোটের মূল্য কতখানি? ভোটের মূল্য কতটা, যে সময়কাল চলছে এই সময়কালে বুঝতে পারছেন যে মানুষ শুধুমাত্র চিটিংবাজ ছাড়া কারো মূল্য তেমন আমরা মনে করি না। দেখেন যে কেন্দ্রে একটা সরকার আছে আর রাজ্যে একটা সরকার, দুই সরকার গোটা দেশটাকে, রাজ্যটাকে যেমন তৃণমূল লুট করছে, তেমন কেন্দ্রীয় সরকার একদম গোটা দেশটাকে লুট করছে। নির্বাচনী বন্ড ভাবা যায়, কোটি কোটি টাকা বড় বড় কোম্পানির কাছ থেকে নিয়ে নিল, এমনকি পাকিস্তান অচ্ছুত তাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। এই যে কি একটা মাফিয়া ভারত ছাড়া আছে। পাকিস্তানের ব্যাপারে যেটা বলা হচ্ছে, এবং আনন্দবাজারে এইরকম এবিপিপি কোনো অনলাইনে খবরটা প্রকাশিত হয়েছে, তারা শেষের দিকে, আমি বিষয়টা দেখেছি, তারা শেষের দিকে স্বীকার করেছেন যে কোম্পানিটার নাম, সেই কোম্পানির নাম ভারতবর্ষেও আরেকটি আছে, সেটা নিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তানের কাছ থেকে নিয়েছে, এরকম কিন্তু বিষয়টা সঠিক বলে আমাদের মনে হয়নি। এই ব্যাপারে আপনি কি বলবেন? সঠিক বলে মনে হয় না। ওই জায়গায় ঢুকলে তো আপনি পাবেন এই যে বন্ড, যেটা সুপ্রিম কোর্ট যদি বাধ্য না করতো তাহলে এই তথ্য মানুষ জানতো না। এর মামলাটা কে করেছে? বামপন্থী সিপিএম মামলা করেছে। মামলা করে আসল তথ্য আসুক, মানুষের সামনে আসুক। তাহলে দেখেন যে এত প্রায় 6,500 কোটি টাকা নিল বিজেপির পার্টি, তাহলে যারাকে দিলেই ওষুধের দাম বাড়বে না কেন, ইলেকট্রিক বিলের দাম বাড়বে না কেন? সাধারণ মানুষকে অন্ধকারে রেখে মসজিদ আর মন্দিরের যেমন খেলা করছে ওইদিকে, আর এইদিকে আমাদের রাজ্যে একদম এনআরসি শুরু করে দিয়েছে। আসলে মানুষকে বোকা বানানোর জন্য সম্ভবত সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার আর ভারতবর্ষে একটা সরকার আছে বামেদের, সেটা হচ্ছে কেরল সরকার বিধানসভাতে সর্বদলীয় মিটিং ডেকে বিল পাস করিয়েছে যে আমার রাজ্যে হবে না এনআরসি, সিএ, এগুলো কোনো গল্প এখানে থাকবে না। তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে। আর আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতে এই সরকার এনপিআর করে নিয়েছে। তারপরে ওখানে যখন বিল পাসটা হয় পার্লামেন্টে, তখন এই গল্প শেষ। দেখেছেন, কেউ অন্ধকারে, কেউ বলছে যে আমি গেলাম না, কেউ বলছে নিরপেক্ষ থাকলাম। মানেটা কি? তাহলে কি মনে হচ্ছে কোথাও যে নির্বাচন নিয়ে জনসাধারণের সঙ্গে ছেলে খেলা হচ্ছে? অবশ্যই ছেলে খেলা। মানুষ চাইছে, মানুষকে যদি ওইভাবে সজাগ না করে, ধরেন আপনারা মিডিয়া পার্সন, এই যে এত লুট হলো, কোটি কোটি টাকা লুট হলো, আপনারা যদি মানুষের সামনে তুলে না ধরেন তো মানুষ কি করে জানবে? মানুষকে বোকা বানানোর জন্য দেখবেন এই যে হলো আমাদের সন্দেশখালি, হ্যাঁ, মিডিয়ার একটা ভালো ভূমিকা ছিল, মিডিয়া দেখাচ্ছে এই হচ্ছে, কিন্তু এই যে লুট শুধুমাত্র ওইখানে শাহজাহান না, সন্দেশখালিতে গোটা রাজ্যেই পাবেন, ব্লকে পাবেন, অঞ্চলে পাবেন, আছে এরকম। কিন্তু মানুষ এখনও মানুষকে অন্ধকারে রাখার জন্য, বোকা বানানোর জন্য, যত বোকা থাকবে দেখবেন স্কুল বন্ধ করছে। কেন? ও মন্দির বানাও, ঘন্টা বাজাও, ঠিক আছে, স্কুল কেন বন্ধ হবে? আমাদের রাজ্যেও একই, প্রায় 8,500 স্কুল বন্ধ, স্কুলে মাস্টার নেই, কোনো স্কুলে ছাত্র নেই। মানুষ উৎসাহিত করে, শিক্ষা না থাকলে কি করে বুঝবে? ফারাক্কাতেও এরকম কয়েকটা স্কুল বন্ধের মুখে, সেটা আমরা দেখিয়েছি। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? ফারাক্কাতে দেখেননি? আমরা দেখিয়েছি। হ্যাঁ, আমরাই দেখেছি অনেক। আমি বললাম তো, সব মিডিয়া না, কিছু কিন্তু সংখ্যা হলেও কম, কিন্তু জাতীয় স্তরে যে সমস্ত মিডিয়া আছে এরা কিন্তু সরকারের লাইনে চলে, প্রচার করছে। আদানি আর আম্বানির চ্যানেল, অন্য কোনো খবর না, ওদের কোনো অসুবিধা না হয়। বন্ড নিয়ে বিশেষ করে এইটা হওয়া দরকার। আমাদের পার্টির নেতা বলে দিয়েছে মোহাম্মদ সেলিম যে মুঝে চাঁদা দো, मैं तुम्हें धंधा दूंगी। আসলেই তো চাঁদা নিয়েছে কোটি কোটি টাকা, তৃণমূল একটা সরকারে আছে, এরা যদি প্রায় 13,500 কোটি টাকা, 1300 কোটি টাকা যদি ঋণ নেয়, তাহলে ঋণ মানে কি? ওই চাঁদা নিয়েছে। তাহলে এই যে সরকার ঋণ নিচ্ছে, এই ঋণগুলো আগামী দিনে অনুদান নিয়েছেন, কিন্তু অনুদান ছাড়াও তো সরকার দেশ চালানোর জন্য ঋণ নিচ্ছেন। এই ঋণগুলো আগামী দিনে কাদের ঘাড়ে এসে পড়বে? আমাদের ঘাড়ে, আপনার ঘাড়ে, আমার ঘাড়ে।
কিন্তু মানুষকে তো বোকা, মানুষ তো ভাবছে না লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিলাম, এইটার জন্য একদম প্রচার চলছে, কিন্তু ও তো বুঝতে পারছে না যেহেতু ওকে টাকাটা সরাসরি গন্তি করে দেয় না, ব্যাংক চলে আসে না মাসের মাসে, ভাই তুমি এত টাকা তোমার ঋণ হয়েছে তুমি আমাকে শোধ করে, এইটা তো বলে না। যা হবে হবে, গরিব মানুষকে বোকা বানিয়ে রাখলে এইটা হয়, কিন্তু শিক্ষিত মানুষ তো রাস্তায় নামছে। এই যে আজকে জনগণের ঘাড়ে আপনার ইলেকট্রাল বন্ড বলুন, সেগুলো ছাড়াও সরকার যেভাবে ঋণ করে যাচ্ছে, এই ঋণের পরিণতিতে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী হবে বলে আপনি মনে করেন? অবশ্যই তো, আপনি দেখেন না শ্রীলঙ্কাতে কি হলো, তো আমাদের রাজ্যে শ্রীলঙ্কা হতে তো বাকি নাই। কত ছিল সিপিএম আর কংগ্রেসের সরকার এখানে ছিল, রাজ্য সরকার, তারা কত ঋণ করেছিল, আর 10 বছরে কত করলো, 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেল। আমাদের মাথাতে তাহলে বোঝাটা কত, আগে কত ছিল? মিনিমাম এখন কত? 60,000-এর উপরে। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের মাথায় এইটা আছে, এতটা বোঝা চাপলো, কিন্তু অশিক্ষিত থাকলে তো বুঝবে না, শিক্ষিত মানুষ বুঝবে। কোনো স্কুল নেই, নতুন করে স্কুল হচ্ছে না। এবার আমাদের এখানকার কথা বলি, যে তারাপুর হসপিটাল বিড়ি শ্রমিকের হসপিটাল, বিড়ি শ্রমিক তার মজুরি বাড়ছে না, কোম্পানিরাকে বিড়ি শ্রমিক ভোট দিচ্ছে, তাহলে বিড়ি শ্রমিককে ওটা বোঝানো হচ্ছে তোমার মজুরি দিব, তোমার পিএফ করে দিব। এবার তারাপুর হসপিটাল বন্ধ, চালু করে দিব, হসপিটালে দেখবেন হসপিটাল বন্ধ, তো হসপিটাল খুলতে হবে। তৃণমূলকে যারা ভোট দিয়েছে তারা গিয়ে কি বলবে খলিলুর রহমানকে, এখানকার এমএলএ, সেও একটা বিড়ি কোম্পানি, তো দেখেন বিড়ি কোম্পানি না নার্সিংহোম খুলে বসে আছে, তো যারা বিড়ি শ্রমিক ভোট দিয়েছিল তৃণমূলকে, তাকেও তো ওই নার্সিংহোমে যেতে হবে, টাকা থাকলে বাঁচতে হবে, না হলে তো আপনি বাস কী করবেন বুঝে নেন।